আজকে আমরা মাধ্যমিক 2025-এর জন্য ভৌতবিজ্ঞান বিষয়ের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 4 নিয়ে চলে এসেছি। এর আগের 3টি স্কুল দেখার জন্য তোমরা প্লেলিস্টে যেতে পারো অথবা উপরের আই বাটন ক্লিক করেও তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। ভৌতবিজ্ঞান বাদেও তোমরা গণিত বিষয়ের মডেল কোশ্চেন পেপারগুলোও পেয়ে যাবে। চলো আমরা দেরি না করে আমাদের এই ক্লাসটা শুরু করি। প্রথমেই দেখো 1 নম্বরে বলেছে ভারতে সর্বোচ্চ ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি হলো, এটার উত্তর হবে কয়লা। যদিও তোমাদের পেট্রোলিয়াম মনে হতে পারে, বাট কয়লাটা যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে তাপবিদ্যুৎ বিদ্যুৎ শক্তি উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে কিন্তু কয়লাটাই উত্তর করব আমরা এখানে। 2 নম্বরে রয়েছে স্থির উষ্ণতা নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব ও চাপের মধ্যে সম্পর্কটি হলো, চাপ বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু ঘনত্বটা অবশ্যই বৃদ্ধি পেয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু সমানুপাতিক দিতে পারবো আমরা অপশন এ, পি সমানুপাতিক ডি। 3 নম্বরে রয়েছে 12 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পুড়িয়ে CO2 তৈরি করতে কত গ্রাম O2 লাগবে। তো সি দেওয়া আছে 12 আর অক্সিজেনের ভর দেওয়া আছে এখানে 16। তো সেক্ষেত্রে বিক্রিয়াটা কি হবে, C+O2 = CO2, আমরা জানি এটা। তো এখানে সি যেহেতু 12 রয়েছে, আর এদিকে দেখো কার্বন ডাইঅক্সাইড সমতা বিধান যেহেতু করা আছে, এটা হচ্ছে 44 গ্রাম। তো দুই দিকের ভর যেহেতু সমান হবে, তাহলে অক্সিজেন তো 32 গ্রামই হচ্ছে। দেখো 32 এর 12 44, তাহলে এইদিকে 44 হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি অক্সিজেন কতগুলো লাগবে, 32 গ্রাম, অপশন এ। 4 নম্বরে একটি নীরের ধাতব গোলককে উত্তপ্ত করলে প্রদত্ত কোন রাশির বৃদ্ধি সর্বোচ্চ হবে। তো দেখো এটার উত্তর আয়তনই হবে, দৈর্ঘ্য আর ক্ষেত্রফলের তুলনায় আয়তনটাই বেশি বৃদ্ধি পাবে। 5 নম্বরে একটি অবতল দর্পণের সামনে কোথায় বস্তু রাখলে বস্তুর সমান আকারের প্রতিবিম্ব গঠিত হবে বা তৈরি হবে। তো আমরা সেক্ষেত্রে জানি যে অবতল দর্পণের ক্ষেত্রে আমরা যদি সেই বস্তুটাকে একদম বক্রতা কেন্দ্রে রেখে দিই, তাহলে বস্তুর সমান আকারের একটা আমরা প্রতিবিম্ব পাই, মানে যেখানে বিবর্ধনটা হয়ে যায় 1, সেই জন্য উত্তরটা হচ্ছে বক্রতা কেন্দ্র। 6 নম্বরে দেখো যে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি। তো উত্তর হবে এখানে আমরা জানি সেটা বেগুনি কালারটা সবচেয়ে বেশি বেঁকে যায় এবং এখানে লালটা সবচেয়ে কম। 7 নম্বরে ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার দ্বারা প্রদত্ত কোন রাশিটি প্রকাশ করা হয়। তো এটা আমরা তড়িৎ ক্ষমতাটাকে লিখতে পারবো, দেখো, কারণ পি সমান হচ্ছে VI, এটা আমরা জানি। তো ভি বলতে এখানে দেখো ভোল্ট, আর আই মানে হচ্ছে কারেন্ট, তাহলে এককটা হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার বলতে আমরা এখানে অ্যাকচুয়ালি তড়িৎ ক্ষমতাটাই বুঝবো, অপশন এ। এরপরে দেখো 8 নম্বরে ফ্যারাডের সূত্র দুটি ব্যাখ্যা করে। তো এখানে উত্তর লিখবো আমরা তড়িৎ চুম্বকীয় আবেশ। 9 নম্বরে কোনো নিউক্লিয়াস ভেঙে নিউক্লিয়নগুলিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে বলা হয়। এখানে আমরা সেটাকে বলবো অপশন বি, বন্ধন শক্তি। এটা সংজ্ঞাটা পড়লেই তোমরা বুঝতে পারবে বন্ধন শক্তি। 10 নম্বরে দেখো এম একটি মৌল 13 নম্বর শ্রেণীতে অবস্থিত, এই মৌলের অক্সাইডের সংকেত কোনটি। তো দেখো 13 নম্বর শ্রেণীতে যেহেতু রয়েছে, মানে শেষের কক্ষপথের ইলেকট্রন সংখ্যাটা হচ্ছে 3। এর যে যোজ্যতা, মানে এম যে মৌলটা রয়েছে তার যোজ্যতাকে আমরা তাহলে 3 বলতে পারি। সেক্ষেত্রে আমরা সংকেতটাকে এভাবে লিখতে পারি, দেখো অক্সাইড বলেছে, এবার যোজ্যতাগুলিকে ইন্টারচেঞ্জ করে দিলেই হলো, তাহলে আমার অক্সিজেনে চলে যাবে এম এর যোজ্যতাটা আর অক্সিজেনের যোজ্যতা 2, মানে M2O3। এটা আমরা খুব সহজে উত্তরটা করে দিতে পারি, অপশন ডি। 11 নম্বরে রয়েছে দুটি পরমাণুর মধ্যে সর্বাধিক সমযোজী বন্ধন গঠিত হতে পারে, উত্তর হবে কয়টি, 3টি। 12 নম্বরে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের অনুপাত। তো ক্যাথোডে হচ্ছে হাইড্রোজেন হবে এবং অ্যানোডে অক্সিজেন হবে, সেক্ষেত্রে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হয়ে যাচ্ছে 2:1। 13 নম্বরে নেসলার দ্রবণের সঙ্গে অ্যামোনিয়া দ্রবণ মেশালে যে অধক্ষেপ পড়ে তার বর্ণ, উত্তর হবে বাদামি। 14 নম্বরে দাঁতের চিকিৎসায় ব্যবহৃত পারদ সংকর, এটা হচ্ছে সিলভার অ্যামালগাম বা AgHg, অনেক সময় স্ল্যাশ দিয়েও থাকতে পারে, একই ব্যাপার সেটা, এগুলো প্রত্যেকটাই অ্যামালগাম। তো এটা হচ্ছে সিলভার অ্যামালগাম। 15 নম্বরে ভিনিগারের কার্যকরী মূলক হলো, এবার ভিনিগার মানে হচ্ছে অ্যাসিড, মৃদু অ্যাসিড একটা, তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যাসিড গ্রুপ হচ্ছে COOH, এটা লিখতে পারি, অপশন সি।
নেক্সটে চলে যাচ্ছি গ্রুপ বি তে, যেখানে শর্ট কোশ্চেনগুলো রয়েছে। তো গ্রুপ বি তে দেখো যেটা প্রথম কোশ্চেন রয়েছে আমাদের, যে একটি হাইড্রোকার্বনের নাম লেখো যা গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী। তো সেক্ষেত্রে আমরা এটার উত্তর লিখতে পারি CH4, মিথেন। এটা হচ্ছে একটা জৈব গ্রিনহাউস গ্যাস। এরপরে 2 নম্বরে দেখো এমন একটি জ্বালানির নাম উদাহরণ দাও যাতে কার্বন নেই অথচ যার তাপন মূল্য বেশি। তো এটা আমরা লিখতে পারি লিকুইড হাইড্রোজেন বা তরল হাইড্রোজেন, H2। অথবাতে আগুনে বরফ বা ফায়ার আইসের সংকেত। তো এটা অ্যাকচুয়ালি মিথেন হাইড্রেটের সংকেতটাই চাইছে। তো উত্তর লিখতে পারি 4CH4, 23H2O। 3 নম্বরে 5.6 লিটার একটি আদর্শ গ্যাসের এসটিপি তে পিভি এর মান হবে। তো পিভি সমান যেহেতু এনআরটি হয়, সেক্ষেত্রে যে মোল সংখ্যাটা সেটা বের করে নিলেই হবে। তো দেখো আমরা জানি যে 22.4 লিটারে যেহেতু 1 মোল হচ্ছে, সেক্ষেত্রে এখানে 5.6 দেওয়া রয়েছে, 5.6 লিটার। তো 5.6 বাই হচ্ছে 22.4 করলে কত আসছে আমাদের? এখানে অ্যাকচুয়ালি মোল সংখ্যাটা বেরোবে, n সমান এটাই বেরোবে। তো এখানে আসছে 1/4 এটা। তো পিভি সমান 1/4 RT, এটাই লিখবো 1/4 RT। 4 নম্বরে বলেছে দেখো যে দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য 5 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিন স্কেলে উষ্ণতার পার্থক্য কত? এটা হবে 5 কেলভিন। একই, কারণ সেলসিয়াস স্কেলের প্রত্যেকটা ঘরের সমান করেই কিন্তু কেলভিন স্কেলটা তৈরি করা হয়েছিল। 5 নম্বরে সত্য বা মিথ্যা লেখো যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলে একই হয়। তো এটা সত্য লিখবো আমরা। 6 নম্বরে দাড়ি কামানোর জন্য কোন ধরনের দর্পণ শেভিং মিরর রূপে ব্যবহার করা হয়? তো এটা অবশ্যই আমরা অবতল লিখব, যেহেতু বড় সাইজের দেখতে হবে সেই জন্যই অবতল। 7 নম্বরে প্রিজমের উপর কোনো আলোকরশ্মি I1 কোণে আপতিত হলো, এক্ষেত্রে নির্গমন কোণ I2 হলে প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণের শর্ত কি হবে? তো ন্যূনতম চ্যুতিকোণের শর্ত থেকে আমরা বলতে পারি যে I1 = I2। I1 সমান যদি I2 হয় তাহলেই চ্যুতিটা হবে কি? সর্বনিম্ন। 8 নম্বরে বলেছে রোধাঙ্কের SI একক কি? তো এটা আমরা লিখতে পারি ওহম মিটার। অথবাতে শর্ট সার্কিট হলে বর্তনীর রোধ কত হবে? তো এখানে 0 বা প্রায় 0 লিখতে পারো, প্রায় 0 লেখাটাই বেটার, প্রায় 0। 9 নম্বরে একটি তড়িৎবাহী ঋজু পরিবাহীর জন্য চৌম্বক বলরেখার আকার কিরূপ হয়? তো দেখো এখানে চৌম্বক বলরেখা একটা ঋজু তার রয়েছে। তো সেক্ষেত্রে দেখো ঋজু তারের জন্য আমরা যে বলরেখাটা পাই সেটা হচ্ছে এরকম একটা, যদি কার্ডবোর্ড কল্পনা করা হয় তো সেই কার্ডবোর্ডের তলটার উপরে এরকম বৃত্তাকার আকারে থাকবে, এবং যদি এই দিকে কারেন্ট যায় তাহলে চৌম্বক বলরেখাগুলোর অভিমুখ হচ্ছে এই বরাবর, তাই না? এটা আমরা জানি। তো সেক্ষেত্রে দেখো এগুলো হচ্ছে বৃত্তাকার। তো বৃত্তাকার লিখতে পারি যে চৌম্বক বলরেখার আকার কিরূপ হয়? উত্তর লিখবো বৃত্তাকার। এরপরে গামা রশ্মির গতিবেগ কত? তো গামা রশ্মি বলতে এটা আলোকরশ্মির গতিবেগের সমান, সেটা হচ্ছে 3 × 10⁸, কারণ গামা রশ্মিটা একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এবং তড়িৎ চুম্বকীয় তরঙ্গে মানে আলো যেমন, তাদের বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। অথবাতে একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। তো এটার উত্তর আমরা লিখব ইউরেনিয়াম, এটাই প্রাকৃতিক। 11 নম্বরে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি আধুনিক পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে? তো এটার উত্তরটা দেখো এদিকে লিখে দিচ্ছি। তো উত্তর লিখবো আমরা 2 এর A বা 2 এর A যেটা রয়েছে সেই শ্রেণীতেই অবস্থান করে। এবার দেখো এখানে যেহেতু দীর্ঘ কথাটা নেই, আধুনিক পর্যায় সারণী বলা আছে, সেক্ষেত্রে আমরা মেন্ডেলিফের যে সংশোধিত পর্যায় সারণী সেটাকেই নিচ্ছি, এবং এটা যদি আধুনিক দীর্ঘ পর্যায় সারণী থাকতো তাহলে অবশ্যই এটাকে 2 নম্বর শ্রেণী বলতে পারতাম। 12 নম্বরে দেখো শূন্যস্থান পূরণ করো। পর্যায় সারণীর একটি পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ। তো পারমাণবিক ব্যাসার্ধ এটা কি হবে? হ্রাস পাবে, যেহেতু বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি সেক্ষেত্রে হ্রাস পাচ্ছে, কারণ আস্তে আস্তে ইলেকট্রনের সংখ্যাটাও কি হচ্ছে? বৃদ্ধি পেতে থাকছে, যার জন্য আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার জন্য কাছাকাছি চলে আসছে। অথবাতে O প্লাস এবং O মাইনাস এদেরকে ক্রমবর্ধমান ইলেকট্রন আসক্তির মান অনুসারে সাজাও। তো এখানে দেখো একটু ইলেকট্রন বিন্যাসটা দেখলেই আমরা সহজেই বুঝতে পারবো যে কোনটাতে কত পরিমাণ ইলেকট্রন রয়েছে, এবং তার উপর ভিত্তি করে কিন্তু আমরা কোনটা কোনটার ইলেকট্রন আসক্তি কি রকম সেটা ব্যাখ্যা করতে পারবো। তো অক্সিজেনের ক্ষেত্রে যেহেতু ইলেকট্রন বিন্যাস 8 হচ্ছে, নরমাল রয়েছে 8, তার মানে 2 6, শেষের কক্ষপথে রয়েছে এটার 6টা। এটার ক্ষেত্রে দেখো প্লাস,
তার মানে একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে, মানে শেষের কক্ষপথে রয়েছে 5টা, আর ও মাইনাস এর ক্ষেত্রে রয়েছে 7। তো আমরা জানি শেষের কক্ষপথে 7, 6 এগুলো নাম্বার বেশি হলে তবেই তার ইলেকট্রন আসক্তিটা বেশি হয়। তো এক্ষেত্রে দেখো এই যে 7, শেষে 7 রয়েছে, মানে কি আর একটা প্রয়োজন অষ্টক পূর্তির জন্য। সেক্ষেত্রে ও মাইনাস যেটা রয়েছে, এই ও মাইনাসের ইলেকট্রন আসক্তিটা সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে ও এ সাধারণ ও যেটা, এবং তারপরে হচ্ছে ও প্লাস। তো এগুলো আমরা উত্তর লিখতে পারি, ক্রমবর্ধমান বলেছে। তাহলে সবার প্রথমে আমরা লিখবো কি উত্তরে, দেখো ও প্লাস, ও প্লাসের পরে চলে আসছে আমাদের ও, এবং তারপরে আসবে ও মাইনাস। এই সিকোয়েন্সটা আমরা লিখতে পারি। 13 নম্বরে রয়েছে একটা সমযোজী যৌগের উদাহরণ দাও যা অষ্টক নিয়মের ব্যতিক্রমী। তো এটার উত্তরটা আমরা কি লিখতে পারি, PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা লিখলেই হবে। এখানে দেখো অষ্টক নিয়মটা কিন্তু মান্যতা পায় না। 14 নম্বরে বলেছে দেখো যে তাপমাত্রা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিবাহিতা এখানে অবশ্যই কি হবে, বৃদ্ধি পাবে, কারণ তাপমাত্রা বৃদ্ধি করলে এই আয়নগুলোর যে গতি রয়েছে সেই গতিশীলতা বৃদ্ধি পায়, এবং গতিশীলতা বৃদ্ধি পাওয়া মানে পদার্থের পরিবাহিতা যেটা রয়েছে সেটাই বৃদ্ধি পাওয়া। অথবাতে বলেছে তামার চামচের ওপর রূপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়। তো এখানে দেখো যেহেতু ক্যাথোড বলেছে, তাহলে যে ধাতুর প্রলেপটা দেবো সেটাই ক্যাথোড। তাহলে এখানে এই রূপোটাকেই আমরা কি করতে পারি, যে রূপোটার প্রলেপ দেবো সেই রূপোটাকে আমরা ক্যাথোড হিসেবে ইউজ করব। 15 নম্বরে বলেছে সোডিয়াম ক্লোরাইডের লঘু জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কি কি গ্যাস উৎপন্ন হয়। তো এখানে দেখো যেটা আমাদের ক্যাথোড এবং অ্যানোড রয়েছে, উত্তর কিন্তু দুইটার ক্ষেত্রে দুইটি হবে। দেখো ক্যাথোড যেটা রয়েছে সেই ক্যাথোডে আমরা পাবো সোডিয়াম ধাতু, ক্যাথোডে উৎপন্ন হবে সোডিয়াম, আর অ্যানোডে পাওয়া যাবে ক্লোরিন গ্যাস, এটা আমরা লিখতে পারি। এরপরে দেখো হাইড্রোজেন ক্লোরাইডের সঙ্গে ঘন সাদা ধোঁয়া সৃষ্টি করে। তো এটা হবে এই যে NH3 যেটা রয়েছে অ্যামোনিয়া, সেই অ্যামোনিয়া। ক্যালামাইন এটা আমরা জানি জিঙ্কের আকরিক, এবং এটা হচ্ছে অপশন এতে চলে যাচ্ছে আমাদের ZnCO3, এটা ক্যালামাইনের সংকেত। এরপরে চলে আসছে যে পর্যাপ্ত অক্সিজেনে H2S এর দহনে উৎপন্ন গ্যাস, তো এটা হবে সালফার ডাইঅক্সাইড, মানে অপশন বি তে চলে গেল এটা। তাহলে লাস্ট পড়ে থাকলো কি, যে প্যাকিং ফয়েল হিসেবে ব্যবহৃত ধাতু, এটা আমরা সকলেই জানি অ্যালুমিনিয়াম ফয়েল যেটা বলা হয় সেটাই। তো উত্তরটা হয়ে যাচ্ছে তাহলে AL, অপশন সি। তারপরে দেখো 17 নম্বরে বলেছে একটি কৃত্রিম জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ দাও। তো এটার উত্তর আমরা লিখতে পারি PGA, পলিগ্লাইকলিক অ্যাসিড, এটা হচ্ছে জৈব ভঙ্গুর কিন্তু কৃত্রিম। এরপরে হচ্ছে ফর্মিক অ্যাসিডের IUPAC নাম কি। তো ফর্মিক অ্যাসিডের যেটা IUPAC নাম সেটার ক্ষেত্রে আমরা লিখব মিথানোইক অ্যাসিড, সংকেতটা হচ্ছে HCOOH, এবং বানান করে আমরা এটা লিখতে পারি মিথানোইক অ্যাসিড। 18 নম্বরে দেখো বলেছে যে ইথিলিন অণুতে ত্রিবন্ধন থাকে। ইথিলিন মানে হচ্ছে C2H4, এক্ষেত্রে এদের ভেঙে দেখলে দেখা যাবে যে দ্বিবন্ধন ম্যাক্সিমামে রয়েছে। তো দ্বিবন্ধন থাকলে সেটা ত্রিবন্ধন তো হচ্ছে না, সেজন্য এটাকে আমরা লিখবো মিথ্যা। এবার দেখো গ্রুপ সি এবং ডি থেকে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমস গুলো রয়েছে সেগুলো আমরা পড়বো। তো চলো পরপর দেখে নিই এগুলো। তো কি বলেছে দেখো, যে একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ। এই প্রিজমের একটি প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে আনত একটি রশ্মি যদি অন্য প্রতিসারক তল থেকে 45 ডিগ্রি কোণে নির্গত হয় তাহলে চ্যুতি কোণ কত। তো দেখো যেহেতু বলেছে প্রিজম আমাদের রয়েছে সেটা হচ্ছে সমবাহু প্রিজম, তাহলে প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি করে, মানে প্রিজমের যেটা অ্যাঙ্গেল A সেটাকেও কিন্তু আমরা 60 ডিগ্রি হিসেবে ধরবো এখানে। এবং দেখো বলে দিয়েছে যে কোণে আপতিত হয়েছে I সেটা আমাদের 30 ডিগ্রি, এবং যে কোণ করে নির্গত হচ্ছে I2 এবং এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে I1 হচ্ছে 30 ডিগ্রি এবং I2 45 ডিগ্রি। আমাদেরকে বের করতে হবে যেটা, সেটা চ্যুতি কোণ। তাহলে আমরা বলতে পারবো ডেল ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। সেক্ষেত্রে সব মানগুলো বসিয়ে দেব। I1 হচ্ছে 30 প্লাস I2 45, আর প্রিজমের যেটা অ্যাঙ্গেল সেটা দেখো ছবি থেকে আমরা যেহেতু সমবাহু প্রিজম বলেছিল সেখান থেকে আমরা লিখলাম এটা 60। তো শেষ অবধি আসছে হচ্ছে 15 ডিগ্রি হচ্ছে আমাদের উত্তর।
তো দেখো গ্রুপ ডি তে আমাদের যেটা প্রথম অঙ্ক রয়েছে যে একটি কাঁচের পাত্রে 67 ডিগ্রি উষ্ণতায় বায়ু আছে, চাপ অপরিবর্তিত রেখে উষ্ণতা বৃদ্ধি করা হলে কোন উষ্ণতায় 1/3 বাতাস বেরিয়ে যাবে। তো 1/3 বাতাস বেরিয়ে যাচ্ছে, তার মানে বোঝাচ্ছে যে আয়তনটা আগের থেকে বেড়ে গেছে 1/3। তো সেক্ষেত্রে আমরা ধরে নেব যে প্রাথমিক যেটা আয়তন V1 আমাদের, সেই V1টাকে আমরা ধরে নিলাম V। এরপরে দেখো প্রাথমিক উষ্ণতাটা আমাদের দেওয়া রয়েছে T1, সেটা হচ্ছে 67 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটার সঙ্গে আমরা যদি 273 যোগ করে দিই তাহলে পেয়ে যাব কেলভিনে, তাহলে সেটা হয়ে যাবে 340 কেলভিন। সঙ্গে দেখো V2টা কি হবে, যেহেতু 1/3 বাতাস বেরিয়ে যাবে তার মানে আগের যেটা আয়তন ছিল তার সঙ্গে আরো V প্লাস, আর যেহেতু 1/3 আয়তন বেড়ে গেছে তাহলে V/3 প্লাস করে দিলাম, সেক্ষেত্রে হবে এটা 4V/3। এটা হচ্ছে আমার V2। এবং আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে অন্তিম উষ্ণতাটা কত, বা শেষে তাহলে উষ্ণতাটা কত হচ্ছে। এক্ষেত্রে আমরা যেটা সূত্র অ্যাপ্লাই করব যে V1/T1 = V2/T2। তাহলে দেখো এখান থেকে আমরা যেহেতু T2 এর মানটা বের করব, সেক্ষেত্রে আমরা খুব সহজে বলে দিতে পারি যে T2 = কত হচ্ছে আমাদের T1 V2/V1। এবং সবগুলো মান যদি বসিয়ে দিই, দেখো T1 এর মান রয়েছে 340 ইন্টু V2 এর মান হচ্ছে 4V/3টা নিচে করে দিচ্ছি আমরা, দেখো। আর আগে থেকেই ছিল V1 মানে শুধু V। তো এটা যখন কাটছি আমরা, দেখো V আর V কাটলাম, সেক্ষেত্রে আমাদের উত্তর আসছে এখানে 453.33। তো এটা উত্তর আসবে অ্যাকচুয়ালি কেলভিনে। তো এটাকে যদি আমরা ডিগ্রি সেন্টিগ্রেড করতে চাই 273 মাইনাস করে দেব, সেক্ষেত্রে উত্তর আসছে আমাদের 180.33 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা আমরা উত্তর করব। এরপরে দেখো আরেকটা অঙ্ক রয়েছে 4.6 এর বি তে। তো সেটা করছি এবার। দেখো বলেছে একটি ঋণাত্মক আধানে আহিত বস্তুতে আধানের পরিমাণ 3.2 × 10⁻17 কুলম্ব, ইলেকট্রনের আধান 1.6 × 10⁻19, এটা কুলম্ব হতো এখানে। কুলম্ব হলে বস্তুটিতে কতগুলি ইলেকট্রনের ঘাটতি আছে। তো এক্ষেত্রে দেখো আমাদের যেটা কিউ দেওয়া রয়েছে আধানের পরিমাণ, মোট আধানের যেটা পরিমাণ দেওয়া রয়েছে সেটা হচ্ছে 3.2 × 10⁻17 কুলম্ব। আর দেওয়া রয়েছে কি, দেখো ই এর মানটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব। তো আমরা এখান থেকে যে সূত্রটা ফেলবো আধানের কোয়ান্টম ব্যাপারটা যে রয়েছে, কিউ সমান হচ্ছে এনই, এই এন এর মানটাই আমরা নির্ণয় করব, মানে কতগুলো ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে এন সমান বলতে পারি কিউ/ই। তো মানগুলো বসিয়ে দিলে কি আসবে, দেখো 3.2 × 10⁻17 ডিভাইডেড বাই 1.6 × 10⁻19। তো এটা কাটলে দেখো 16 × 32, 2 আসছে এটা, আর 19 আসে নিচে, 10⁻2 মানে এখানে আসছে 100। তাহলে উত্তর হয়ে যাচ্ছে 200টি। এরপরে দেখো আরেকটা অঙ্ক রয়েছে লাস্ট, সেটা আমরা করে নেব। তো 4-এর 6-এর অথবাতে দেখো, অথবা এই নাম্বারে রয়েছে একটা কোশ্চেন যে একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট ও অভ্যন্তরীণ রোধ R ওহম। কোষের তড়িৎদ্বার দুটিকে বর্তনীতে একটি 4 ওহম রোধের সাথে যুক্ত করলে 3-এর 4 ভোল্ট বিভব প্রভেদ পাওয়া যায়। তাহলে এই স্মল আর এর মানটা কত হবে। যে এখানে আমাদেরকে ইটা বলে দিয়েছে, যে কোষের যে তড়িৎচালক বল ই বলা হয়েছে সেটা হচ্ছে 1.5 ভোল্ট। এরপরে দেখো বলেছে যখন এটাকে একটা 4 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হচ্ছে তখন তার আমি যে বহির্বর্তনীতে ভোল্টেজটা পাচ্ছি সেটা হচ্ছে 3/4 ভোল্ট। তার মানে এখানে আমাদের যেটা ভি দেওয়া আছে এটা হচ্ছে বহির্বর্তনীর বিভব প্রভেদ বা ভোল্টেজটা, সেটা হচ্ছে 3/4। সঙ্গে দেওয়া রয়েছে বহির্বর্তনীর যেটা রোধ, যেটাকে আমরা আর বলে এখানে ডিনোট করছি, সেটা হচ্ছে 4 ওহম। তো এই অভ্যন্তরীণ রোধের মানটাই কিন্তু আমরা বের করব। তার জন্য দেখো আমরা আগে এই বর্তনীর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রাটা হচ্ছে সেটাকে ক্যালকুলেশন করার চেষ্টা করব। তো দেখো তাহলে এভাবে একটা সার্কিট এঁকে নিলে বুঝতে সুবিধা হবে, না আঁকলেও চলবে। তো এবার দেখো আমরা বর্তনীটার মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে আই, সেটাকে বের করার চেষ্টা করব। তার জন্য আই সমান আমরা V/R করতে পারি। V/R মানগুলো সিম্পলি বসিয়ে দিলেই হবে, সেটা 3/4/4 মানে 3/16 এত অ্যাম্পিয়ার। যে আমরা জানি ই সমান কি হয়, আই ইন ক্যাপিটাল আর, মানে এটাকে বলি আমরা ক্যাপিটাল ভি, এবং স্মল ভি যেটাকে আমরা বলি আই ইন্টু স্মল আর। তো এখান থেকে আমরা আইটাকে কমন নিয়ে নিব। তাহলে দেখো আর প্লাস স্মল আর, এটার মানটা যদি একবারে আমরা বের করি, আর প্লাস স্মল আর, আইটাকে কমন নিয়েছিলাম, সেক্ষেত্রে আমরা বলতে পারি চলে আসবে ই/আই। তাহলে দেখো মানটা বসিয়ে দেবো এবার, আর প্লাস স্মল আর ইজ ইকুয়াল টু ই এর মান আমাদের দেওয়া রয়েছে 1.5
বাই আই এর মানটা আমরা আগে বের করে নিলাম, সেটা ছিল 3/16। তাহলে 3 দিলাম নিচে আর উপরে চলে গেল 16টা। এবং দেখো এটা যদি আমরা একটু কাটি, 1.5 ইন্টু 2 মানেই 3 হবে, আর এটা করলে আসছে 8। তাহলে আমরা এখান থেকে স্মল আর সমান কত পেয়ে যাচ্ছি দেখো, 8 মাইনাস ক্যাপিটাল আর, তার মানেই হচ্ছে 8 মাইনাস ক্যাপিটাল আর এর মান 4 ইজ ইকুয়াল টু 4। তাহলে এত ওহম আমাদের তাহলে 4 ওহম আমাদের উত্তর হয়ে গেল। তো এই ছিল আজকের স্কুলটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ।